হাই, দিস ইজ জসিম বর্মন। ওয়েলকাম টু উডু প্লাস। এবং আজকে আমরা যে হিস্ট্রির একটা পার্ট শুরু করেছিলাম, হিস্ট্রি কি পার্ট শুরু করেছিলাম, একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ডিটেলে আলোচনা করছি এবং তারপরে যে প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে সেই পার্টের আমরা থার্ড পার্ট আলোচনা করছি এবং আজকে যেটা আলোচনা করব সেটা আলোচনা করছি আমরা কি নিয়ে। আজকে আলোচনা করছি মগধ আম্পায়ার যে ছিল, মগধ আম্পায়ার, সেই মগধ আম্পায়ার নিয়ে আমরা আলোচনা করব। মগধ আম্পায়ার নিয়ে আলোচনা করবে। এর আগে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন যেটা রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি কি বেদিক কালচার নিয়ে আলোচনা করেছি। এরপরে আসছে যেটা বেদিক কালচার, তারপরে সেটা হচ্ছে দি রিজন কী বলছে মহাজনপদ যেটা রয়েছে, মহাজনপদ এবং যে হরপ্পান মগধ এম্পায়ার রয়েছে, মগধ এম্পায়ারের রাইজ কীভাবে হয়েছিল, কীভাবে ফল হয়েছিল, সেসব নিয়ে আমরা দেখব। এবার আমরা যখন মগধ আম্পায়ারের ব্যাপারে পড়বো তখন মগধ আম্পায়ার কমপ্লিট করার পরে কিন্তু আমরা গিয়ে দেখব তোমাদের মগধ আম্পায়ার থেকে যেসব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো হতে পারে সেগুলো। তো আজকের যে ক্লাসটা রয়েছে সেটাকে শুরু করব। দেখো, আমরা যদি দেখি মহাজনপদ এবং মগধ দেখি, মহাজনপদ বলতে কী বোঝায়, মহাজনপদ বলতে কী বোঝায়। দেখো, জনপদ থেকে মহাজনপদ কথার সৃষ্টি। জনপদ অর্থাৎ যেখানে জনগণের পদ, যেখানে জনগণের পা পড়েছে সেটাকেই জনপদ বলা হয়। অর্থাৎ কিছু বসতি নিয়ে, কিছু একটা গ্রাম মনে করো, সেখানে কিছু বসতি রয়েছে, কয়েকটা ঘরবাড়ি রয়েছে, সেটা একটা জনপদ। আবার একটা বসতি, আবার একটা জায়গায় কিছু ঘরবাড়ি রয়েছে, সেটা একটা জনপদ। তো এরকম বেশ কয়েকটা জনপদ নিয়ে একটা মহাজনপদ তৈরি হতো। এবং এই যে সেই সময় কিন্তু ভারতে মোট 16খানা মহাজনপদ ছিল। কতগুলো? 16খানা মহাজনপদ ছিল। এবং এই 16খানা মহাজনপদের মধ্যে কোথাও কোথাও বা রাজারা শাসন করতেন, আবার কোথাও কোথাও কী হতো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। গণতান্ত্রিক বলতে কি, যে প্রজারা যারা ছিল তারা কিন্তু রাজাকে, যে শাসক হতেন তাকে নির্ধারিত করতেন। এবং এই যে 16খানা জনপদ ছিল, 16খানা জনপদের মধ্যে মোট 4খানা জনপদ ছিল কিন্তু ইম্পর্টেন্ট। সে সময় কী ছিল? একটা মগধ ছিল, মগধ ছিল, অভান্তি, কৌশল ছিল, আর বৎস। আর কি ছিল? বৎস। এই 4টে মহাজন পদের মধ্যে কিন্তু ক্ষমতা দখলের লড়াই লেগেই ছিল। এবং এর শেষ পর্যন্ত কিন্তু মগধ সাকসেসফুল হয় এবং মগধে এম্পায়ার যে সাম্রাজ্য হয় সেটা সাম্রাজ্য তৈরি হয়। এবং মগধ সাম্রাজ্য কে তৈরি করেছিল? মগধ সাম্রাজ্য তৈরি করেছিল জরাসন্ধ। কে তৈরি করেছিলেন? জরাসন্ধ এবং বৃহদ্রথ মিলে, জরাসন্ধ আর বৃহদ্রথ মিলে। এবং এই যে মগধ সাম্রাজ্যের যে এক্সপ্যানশন, যে ইয়ে হয়েছিল তোমার, যে কি বলবো, উন্নতি যেটা শুরু হয়েছিল, মগধ সাম্রাজ্যের যে বিস্তার শুরু হয়েছিল, সেটা কিন্তু শুরু হয়েছিল তোমার হচ্ছে হর্ষঙ্ক বংশের মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে হর্ষঙ্ক বংশের কথা বলার আগে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে মগধে কিন্তু তিনখানা রাজবংশ টোটাল শাসন করেছিল। একখানা হচ্ছে হর্ষঙ্ক বংশ, দ্বিতীয়খানা হচ্ছে শিশুনাগ বংশ, তৃতীয়খানা হচ্ছে নন্দবংশ। তো এই হর্ষঙ্ক বংশের মধ্যে কিন্তু বিস্তার শুরু হয়। এখানে কিন্তু বিস্তার লাভ করে এবং যে নন্দবংশ ছিল, নন্দবংশ এবং শিশুনাগ বংশ কিন্তু প্রচুরভাবে বিস্তার পায়। এবং শেষে মৌর্য সাম্রাজ্য যখন আসে তখন কিন্তু মগধ সাম্রাজ্য তার উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। তো দেখে নেবো আমরা স্লাইডগুলো কী কী রয়েছে। দেখো, এখানে বলছে, দেখো, সেই সময় ভারতে মোট 16টি মহাজনপদ ছিল। তাদের মধ্যে 4টি মহাজনপদের ক্ষমতা দখলের লড়াই লেগেই ছিল এবং সেগুলি হলো মগধ, কৌশল, বৎস আর অভান্তি। এবং শেষ পর্যন্ত মগধ জয়ী হয়, যেটা আমি আগে বললাম। নেক্সট যেটা বলেছে দেখে নেবো, কি বলছে, মগধের 3খানা রাজবংশ ছিল। একটা হচ্ছে হর্ষঙ্ক বংশ, যেটা 544 থেকে 412 বিসি পর্যন্ত শাসন করে। তারপরে ছিল তোমার শিশুনাগ বংশ, যেটা 412 থেকে 344 বিসি পর্যন্ত শাসন করে। এরপরে ছিল নন্দবংশ, যেটা 344 থেকে 323 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে। অর্থাৎ এখানে বিসি শব্দটার মানে বলে রাখা ভালো। বিসি শব্দ বলতে বিসি এখানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে, বিফোর ক্রাইস্ট। এবং এডি যদি হতো তাহলে কিন্তু এটা হতো অ্যানি ডোমিনো, অর্থাৎ ইন দ্য ইয়ার অফ গড, সেটাকে এডি দ্বারা লেখা হয়। এবং এই হর্ষঙ্ক বংশে দেখো, হর্ষঙ্ক বংশে মোট 3জন উল্লেখযোগ্য শাসক ছিলেন। এক ছিলেন বিম্বিসার, তারপর ছিলেন অজাতশত্রু এবং তারপর ছিলেন উদয়ন। শিশুনাগ বংশে 2জন ছিলেন, এক ছিলেন শিশুনাগ আর এক ছিলেন কালাশোক। এবং নন্দবংশী ছিলেন 2জন, মহাপদ্মনন্দ আর ধননন্দ। এই কয়েকজন ছিলেন উল্লেখযোগ্য রাজা। এবার আমরা যদি হর্ষঙ্ক বংশের ব্যাপারে দেখি, হর্ষঙ্ক বংশের বিম্বিসারের ব্যাপারে যদি দেখো, বিম্বিসার কিন্তু
রাজগীর শহর যেটা রয়েছে, সেই সময় মগধের যে রাজধানী ছিল রাজগীর, সেই শহরটি নির্মাণ করেন কিন্তু বিম্বিসার। এবং তিনি গৌতম বুদ্ধ আর মহাবীরের সমসাময়িক ছিলেন। তিনি কার সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। অর্থাৎ যখন গৌতম বুদ্ধ এবং মহাবীর ভারতবর্ষে বিরাজ করছিলেন, সেই সময় কিন্তু মগধে শাসন করছিলেন কে? বিম্বিসার। এরপর তিনি তার চিকিৎসক জীবককে কোথায় পাঠিয়েছিলেন? অভান্তিতে জীবককে পাঠিয়েছিলেন। সেখানে কে ছিলেন? সেখানে ছিলেন প্রদ্যোত্ত। সেখানকার রাজা প্রদ্যোত্তার কি হয়েছিল? জন্ডিস হয়েছিল এবং তাকে চিকিৎসার জন্য কিন্তু জীবককে পাঠিয়েছিলেন। অর্থাৎ জীবক কার সমসাময়িক ছিলেন? জীবক ছিলেন সমসাময়িক বিম্বিসারের। নেক্সট বলেছি এখানে দেখো, এই আর একটা জিনিস এখানে দেখো, এই বিম্বিসার রয়েছে, বিম্বিসার কিন্তু তিনটি বিয়ে করেন। একটা করেছিল হচ্ছে প্রসেনজিৎ যে ছিল, একজনকে করেছিলেন প্রসেনজিতের যে বোন ছিল মহাকোশালা দেবী, কি নাম ছিল? মহাকোশালা দেবীকে বিবাহ করেন। তারপরে করেছিলেন লিচ্ছিবি বংশের চেলনাকে। লিচ্ছিবি বংশের কাকে করেছিলেন? চেলনাকে, লিচ্ছিবি বংশের। তারপরে করেছিলেন আর একটা, যেটা হচ্ছে পাঞ্জাবের শাসক মাদ্রার যে কিং ছিল খেমা, মাদ্রার কিং যে রাজা ছিল, তার বোন খেমাকে বিবাহ করেন। এবং এই যে অজাতশত্রু রয়েছে, অজাতশত্রু কিন্তু বিম্বিসার, আর চেলনা যে রয়েছে লিচ্ছিবি বংশের রাজকন্যা, চেলনার কিন্তু ছেলে কিন্তু অজাতশত্রু। এবং অজাতশত্রু কি করেছিলেন? অজাতশত্রু নিজের বাবাকে, বিম্বিসারকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেন। অজাতশত্রু নিজের বাবা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। এবং অজাতশত্রুকে কুনিক নামে জানা যায়। কি নামে জানা যায়? কুনিক নামে জানা যায়। এবং বিম্বিসারকে জানা যায়, অজাতশত্রুকে কুনিক নামে জানা যায়। এবং নেক্সট যদি দেখি, তিনি রাজগৃহ নামে একটি দুর্গ নির্মাণ করেন। রাজগীর শহরে কিন্তু রাজগৃহ নামে একটি দুর্গ নির্মাণ করেন। আর পাটালিতে একটি জলদুর্গ নির্মাণ করেছিলেন কে? অজাতশত্রু। এরপর বলছি, তিনি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের আয়োজন করেন। গৌতম বুদ্ধ তার রাজত্বকালে মারা যায়। অর্থাৎ তিনি বৈশালীতে না, রাজগিরে কি করেছিলেন? প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়, ফার্স্ট যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়, সেই বুদ্ধিস্ট কাউন্সিলের কিন্তু আয়োজন করেছিলেন কে? অজাতশত্রু, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল। এবং সেটা রাজগৃহতে হয়েছিল। এবং গৌতম বুদ্ধ তিনি যখন শাসন করতেন, তার শাসনকালে কিন্তু গৌতম বুদ্ধ মারা যায়। নেক্সট যেটা বলছে উদয়ন ছিলেন কে? উদয়ন ছিলেন অজাতশত্রুর ছেলে। এবং উদয়ন তাদের রাজধানী যে রাজগীরে ছিল, রাজগীর থেকে রাজধানী কিন্তু স্থানান্তরিত করে কোথায় নিয়ে গেছিলেন? পাটলিপুত্রতে। অর্থাৎ তিনি প্রথম পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। কে করেছিলেন? উদয়ন করেছিলেন। উদয়ন কিন্তু পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তরিত করেন। এখানে তিনি রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রতে স্থানান্তরিত করেন। এরপর কি বলেছে? তিনি তার পরবর্তী শাসকরা দুর্বল ছিল এবং শেষ শাসক ছিলেন নাগদশক। অর্থাৎ এই যে হর্ষঙ্ক বংশ রয়েছে, হর্ষঙ্ক বংশের শেষ শাসক ছিলেন কে? নাগদশক। এবং এই নাগদশকের মন্ত্রী ছিল শিশুনাগ। তো সেখানকার মগধের জনগণ কি করলেন? শিশুনাগকে আমন্ত্রণ করলেন কিসের জন্য? যে তুমি নাগদশককে সিংহাসনচ্যুত করো এবং সিংহাসনে তুমি বসো। এবং সেই মতো শিশুনাগ কি করলেন? নাগদশককে পরাজিত করে তোমার হচ্ছে মগধের সিংহাসনে বসেন এবং শিশুনাগ বংশের সূচনা হয়। এবং সঙ্গে সঙ্গে কি হয়? শিশুনাগ বংশের সূচনা হয়। তো দেখে নেব শিশুনাগ বংশ, যেটা 412 থেকে 340 BC পর্যন্ত চলেছিল। এবং শিশুনাগ বংশের মোট দুইজন রাজা রয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি আগে কে কে ছিল। একটা হচ্ছে শিশুনাগ আর একটা হচ্ছে কালাশোক বা কাকবর্ণ বলেও তাকে জানা যায়। এবং শিশুনাগ বংশে বলছে শিশুনাগ নাগদশকের মন্ত্রী ছিলেন এবং সাধারণ মানুষ তাকে সিংহাসনে বসেন, যেটা বললাম আমি এর আগে। এরপর হচ্ছে তিনি সাময়িকভাবে তার রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেন। তিনি কি করেন? পাটলিপুত্রতে তার রাজধানী ছিল, পাটলিপুত্র থেকে নিয়ে যায়, উদয়ন নিয়ে যায় পাটলিপুত্রতে। এবং পাটলিপুত্র থেকে আবার বৈশালীতে নিয়ে আসেন কে? বৈশালীতে নিয়ে যান কে? নিয়ে গেছিলেন শিশুনাগ বংশের রাজা শিশুনাগ নিয়ে গেছিলেন। নেক্সট যেটা রয়েছে দেখবো আমরা কালাশোককে কাকবর্ণ নামেও জানা যায়। কাকবর্ণ নামেও জানা যায়। এবং তিনি কালাশোক কি করেছিলেন? কালাশোক দ্বিতীয় যে তোমার বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, সেটা কিন্তু বৈশালীতে আয়োজন করেছিলেন। তিনি তার রাজধানী তিনি তার রাজধানী বৈশালী থেকে পুনরায় পাটলিপুত্রতে নিয়ে যান। কালাশোক কি করেছিলেন? তার রাজধানী যে বৈশালীতে নিয়ে গেছিলেন কে? শিশুনাগ, সেটাকে আবার পাটলিপুত্রতে নিয়ে আসেন কে? কালাশোক নিয়ে আসেন। এবং তার আমলে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের আয়োজন করা হয়, যেটা বললাম আমি এর আগে। নেক্সট যেটা রয়েছে নন্দবংশ। নন্দবংশের দুইজন রাজা ছিল। একটা ছিল মহাপদ্মনন্দ, যিনি নন্দবংশের সূচনা করেছিলেন, পদ্মনন্দ। আর একটা ছিলেন ধননন্দ।
আর একটা ছিলেন কে ধননন্দ। তো মহাপদ্মনন্দ কি করেছিলেন, নন্দবংশের সূচনা করেছিলেন, নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, এবং তিনি ভারতের প্রথম সাম্রাজ্য স্থাপনকারী নামে পরিচিত। তিনি প্রথম সাম্রাজ্য স্থাপনকারী নামে পরিচিত। কেন সাম্রাজ্য স্থাপনকারী নামে পরিচিত? কারণ তার রাজত্বকালে মগধ কিন্তু প্রচুরভাবে বিস্তার লাভ করে এবং একটা সাম্রাজ্যের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত সেই সমস্ত রকম বৈশিষ্ট্য কিন্তু তার রাজত্বকালে ছিল, যার জন্যই তিনি ভারতের প্রথম সাম্রাজ্য স্থাপনকারী নামে পরিচিত। নেক্সট যেটা বলেছি, ধননন্দের শাসনকালে আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন, অর্থাৎ এই সময় কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 326 বিসিতে। 326 বিসিতে আলেকজান্ডার কি করলেন, ভারত আক্রমণ করলেন। কার আমলে? সেটা কিন্তু নন্দ বংশের শাসক ধননন্দের আমলে ভারত আক্রমণ করেন। এবং সেই সময় পোরাসের রাজা ছিলেন পুরুর রাজা, কিন্তু পুরুর রাজার সঙ্গে তার আলেকজান্ডারের কি বলছে হাইদাসপাসে একটা যুদ্ধ হয়, যেটা ব্যাটল অফ হাইদাসপাস নামে পরিচিত। এবং সেই যুদ্ধে কিন্তু পুরু রাজ হেরে যায় এবং তিনি কিন্তু তিনি বীরত্বের সঙ্গে আলেকজান্ডারের বিরোধিতা করেন এবং আলেকজান্ডার তার বীরত্বে কি করলেন, বীরত্বে মুগ্ধ হয়ে তাকে কি করলেন, তার যে নিজের রাজ্য ছিল সেটাকে ফিরিয়ে দিলেন। এবং তিনি ফিরে যাওয়ার পথে আলেকজান্ডার যখন আবার তার নিজের দেশে ফিরে যাওয়ার পথে কিন্তু ব্যাবিলনে 323 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে মারা গিয়েছিলেন। বলছি চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করে দেয়। কার সাহায্যে? কৌটিল্যের সাহায্যে। কৌটিল্যের সাহায্যে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিলেন, নন্দবংশকে ধ্বংস করে মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন। এবং কৌটিল্যকে অপমান করেছিল। কে অপমান করেছিল? ধননন্দ কৌটিল্যকে অপমান করেছিল এবং তিনি শপথ নিয়েছিলেন যে তিনি নন্দবংশকে ধ্বংস করে দেবেন। এবং সেই মতো তিনি কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কাজে লাগিয়ে কিন্তু নন্দবংশের পতন ডেকে নিয়ে আসেন। নেক্সট যেটা রয়েছে দেখো, বিদেশি আক্রমণ। এই সমসাময়িক সময় কিন্তু ভারতে অনেকগুলো বিদেশি আক্রমণ হয়েছিল। তার মধ্যে প্রথম যেটা বিদেশি আক্রমণ হয়েছিল সেটা হচ্ছে ইরানিয়ান আক্রমণ। ইরানিয়ান আক্রমণ কে করেছিলেন? পার্সিয়ার যে রাজা ছিলেন সাইরাস, পার্সিয়ার রাজা সাইরাস কিন্তু প্রথমবার ভারত আক্রমণ করেন 528 থেকে 530 বিসির মধ্যে। 528 থেকে 530 বিসির মধ্যে। আর ইরানিয়ান আক্রমণের সাথে সাথে কিন্তু খরস্ট লিপি ভারতে আসে। খরস্ট লিপি কিন্তু প্রথম অবস্থায় ভারতে ছিল না, পরবর্তীতে কিন্তু খরস্ট লিপি কিন্তু ভারতে আসে। কাদের সঙ্গে? ইরানিয়ানদের সঙ্গে। এবং এই খরস্ট লিপিতে কিন্তু অশোকের অনেকগুলো রগেডিক্স এবং পিলার লেখা রয়েছে, লিপি রয়েছে। এরপর রয়েছে আলেকজান্ডারের আক্রমণ। দেখো আলেকজান্ডারের আক্রমণ আমরা এর আগেও বললাম, আলেকজান্ডার আক্রমণ করছে 326 বিসিতে। বলছে মেসোডোনিয়ার শাসক ছিলেন আলেকজান্ডার। কোথাকার শাসক ছিলেন? মেসোডোনিয়ার। এবং 326 বিসিতে তিনি ভারত আক্রমণ করেন এবং পুরুষ শাসক তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ব্যাটল অফ হাইদাসপাসে আলেকজান্ডার পুরুষ শাসককে হারিয়ে দেন, যেটা আমি এর আগেও বললাম। এবং পুরুষ শাসকের বীরত্বে খুশি হয়ে কিন্তু আলেকজান্ডার পুনরায় তাকে তার নিজের রাজ্যে পুনঃস্থাপিত করে। যে এরপর নেক্সট সেটা দেখব, সেটা হচ্ছে যে সেই সময় মগধের শাসক ছিলেন কে? ধননন্দ। যখন আলেকজান্ডার ভারতে আক্রমণ করে সেই সময় মগধের শাসক ছিলেন ধননন্দ এবং তিনি প্রায় 19 মাস ভারতে ছিলেন এবং ফেরার পথে ব্যাবিলনে 323 বিসিতে মাত্র 33 বছর বয়সে তিনি মারা গেছিলেন। নেক্সট যেটা দেখবো দেখো, মৌরিয়ান আম্পিয়ার যেটা রয়েছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে আমরা দেখব। মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে যখন আমরা দেখবো, দেখো মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে যখন দেখবো, কি আমি এর আগেও বললাম, মৌর্যের যে হচ্ছে কৌটিল্যের সাহায্যে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য সাম্রাজ্য ধননন্দকে পরাজিত করে নন্দবংশের পতন করে কিন্তু মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন। এবং এদের অরিজিন যদি বলা হয় কোথা থেকে এদের উৎপত্তি হয়েছে, তাহলে মৌর্যান বংশের উৎপত্তি হয়েছিল দেখো মুদ্রা রাক্ষস অনুযায়ী। মুদ্রা রাক্ষসে বলা আছে যে তারা নন্দবংশের সঙ্গেই যুক্ত ছিলেন। তারা ছিলেন নন্দবংশের সঙ্গেই যুক্ত, কিন্তু কুলহীন নামে পরিচিত ছিল। কুলহীন মানে ছোট বংশের লোক ছিলেন। তারা নন্দবংশের সঙ্গেই জড়িত ছিলেন কিন্তু ছোট বংশের লোক ছিলেন। এরপর নেক্সট যেটা বলেছে দেখো, বুদ্ধিস্ট ট্রেডিশন থেকে যেটা জানতে পারি, বুদ্ধিস্ট যে লিটারেচারগুলো রয়েছে সেখান থেকে কি বলছে, চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় ছিল এবং তিনি যে অঞ্চলে বসবাস করতেন সেখানে প্রচুর পরিমাণে ময়ূর ছিল, তাই মৌর্য নামে তারা পরিচিত ছিল। অর্থাৎ কি বলছেন যে বুদ্ধিস্ট ট্রেডিশন কি বলছে যে চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় ছিল, কিন্তু তিনি যে অঞ্চলে বসবাস করতেন সেখানে প্রচুর পরিমাণে ময়ূরের প্রাচুর্য ছিল, যার জন্য তাকে মৌর্য বা তারা মৌর্য নামে পরিচিত ছিল। নেক্সট বলছে দেখো যে পুরাণ অনুযায়ী কি বলছে, মৌর্যরা কি বলছে তারা মৌর্যান বংশের অন্তর্গত এবং নিম্ন বংশের ছিলেন। এরপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু প্রথম মৌর্যান বংশের যে মৌর্য সাম্রাজ্য রয়েছে, মৌর্য সাম্রাজ্যের কিন্তু প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তিনি 321 থেকে 298 বিসি পর্যন্ত ভারতকে শাসন করেছিলেন। 321 থেকে 298 বিসি পর্যন্ত কিন্তু মগধে শাসন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু স্যান্ড্রোকোটাস নামেও জানা যায়। স্যান্ড্রোকোটাস নামেও জানা যায়। স্যান্ড্রোকোটাস নামেও জানা যায়। এবং তিনি কি করেছিলেন, কৌটিল্যের সাহায্যে তিনি নন্দবংশকে ধননন্দকে পরাজিত করেন এবং মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করেন। এই যে কৌটিল্য রয়েছে, কৌটিল্য কিন্তু তিনি কৌটিল্য কি লিখেছিলেন, কৌটিল্য লেখা বইয়ের নাম কি? কৌটিল্য অর্থশাস্ত্র। কি লিখেছিলেন? অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র কিসের উপর লেখা? অর্থশাস্ত্র কিন্তু
পলিটিক্সের উপর লেখা, অর্থাৎ রাজ্য কীভাবে পরিচালনা করতে হবে, কী করে সেখানে শাসন করতে হবে, সেসব নিয়ে লিখেছিলেন কিন্তু অর্থশাস্ত্র। কে লিখেছিলেন? কৌটিল্য। কৌটিল্যকে আরও দুটো নামে জানা যায়, একটা নাম হচ্ছে চাণক্য, আর একটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, মনে হয় বিষ্ণুগুপ্ত, আমার সঠিক মনে পড়ছে না, আমি পরে কনফার্ম হলে তোমাদেরকে জানিয়ে দেবো, আপাতত বিষ্ণুগুপ্ত মনে রাখো। নেক্সট যেটা বলেছে দেখো, বলছে তার রাজসভায় মেগাস্তিনিস ছিলেন একজন গ্রিক অ্যাম্বাসেডর, অর্থাৎ মেগাস্তিনিস কি গ্রিক অ্যাম্বাসেডর ছিলেন। কার রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন, যে গ্রিকের যে মানে গ্রিকের কি বলবো, গ্রিকের যে সেনাপতি ছিলেন সেলুকাসকে তিনি কি করেছিলেন? পরাজিত করেছিলেন। গ্রিকের সেনাপতি সেলুকাসকে পরাজিত করেন, এবং সেই পরাজিত করার পর গ্রিক সেনাপতির সঙ্গে একটা চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী কি বলছেন, যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন, যে 500টি হাতি গ্রিক সাম্রাজ্যকে দিয়েছিলেন, এবং তার বদলে তারা মেগাস্তিনিসকে কি করেছিলেন? ভারতে পাঠিয়েছিলেন। নেক্সট যেটা দেখবো, তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভাদ্রবাহুর সঙ্গে শ্রাবণ বেলেগালাতে যান এবং সেখানে দেহত্যাগ করেন। কী করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? প্রথমে ব্রাহ্মণদের সাহায্যে কিন্তু মৌর্যান যে মৌর্য সাম্রাজ্য রয়েছে সেটাকে স্থাপনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কি ধর্মগ্রহণ করলেন? জৈন ধর্ম গ্রহণ করলেন। এবং জৈন ধর্মের ভদ্রবাহু যে রয়েছে, ভদ্রবাহুর সঙ্গে কী করলেন? দক্ষিণে যাত্রা করলেন, এবং সেখানে উপবাসের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে কী বলেছে, নিজের দেহত্যাগ করেন। কোথায়? শ্রাবণ বেলেগালাতে। নেক্সট যেটা রয়েছে দেখব, নেক্সট কী রয়েছে, বিন্দুসারা। এরপরে দেখব বিন্দুসারার ব্যাপারে দেখব। কি বলছি, যে বিন্দুসারার ব্যাপারে যদি আমরা দেখব, বিন্দুসারার ব্যাপারে যদি আমরা দেখি, এখানে কি বলছে, বিন্দুসারা যে রয়েছে, বিন্দুসারা কিন্তু অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। গ্রিকরা তাকে কী নামে ডাকত? অমিত্রঘাত, অর্থাৎ শত্রুদের দমনকারী নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। বিন্দুসারা 298 থেকে 273 BC পর্যন্ত শাসন করেছিলেন। কার পরে? চন্দ্রগুপ্ত মৌর্যের পরে। এরপর কি বলছে, তিনি অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন, যেটা বললাম আমি, এবং তিনি অজীবিকা ধর্ম পালন করেছিলেন। কী ধর্ম পালন করেছিলেন? আজীবিকা ধর্ম পালন করেছিলেন। নেক্সট যেটা রয়েছে দেখব, অশোকা। দেখো, অশোকা দি গ্রেট, হিস্ট্রিতে অশোকা কী নামে পরিচিত? অশোকা দি গ্রেট নামে পরিচিত। অশোকা দি গ্রেট, তাই না? অশোকা দি গ্রেট নামে পরিচিত, এবং তিনি প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। এবার অশোকার ব্যাপারে যদি দেখি, দেখো রাধাগুপ্ত বিন্দুসারের মন্ত্রী, তাকে সিংহাসনে বসতে সাহায্য করেছিলেন। কে করেছিলেন? রাধাগুপ্ত কে ছিলেন? বিন্দুসার যে ছিলেন, বিন্দুসারের যে মন্ত্রী ছিলেন, তার কিন্তু বিন্দুসারের মন্ত্রী কিন্তু ছিলেন রাধাগুপ্ত, অর্থাৎ অশোকা কিন্তু বিন্দুসারের ছেলেই ছিলেন। এটা জানা যায় যে অনেক হিস্টোরিক্যাল এভিডেন্সেস থেকে এটা জানা যায় যে প্রায় 99 জন ভাইকে হত্যা করেছিলেন অশোক সিংহাসনে বসার আগে। তার 99 জন ভাইকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেন, এবং সিংহাসনে বসার জন্য তাকে কে সাহায্য করেছিলেন? বিন্দুসারের যে মন্ত্রী ছিলেন রাধাগুপ্ত, তিনি কিন্তু সাহায্য করেছিলেন। নেক্সট যেটা বলেছে দেখো, 269 BC-তে তিনি অশোক সিংহাসনে বসেন, কিন্তু ইনি কিন্তু 273 থেকেই সিংহাসনে এনাদের কি বলছে, বিন্দুসারকে হটিয়ে সিংহাসনে মগধের সম্রাট হন। কিন্তু তিনি সিংহাসনে বসে নিজেকে ক্রাউন প্রিন্স বলে কিন্তু প্রথমবার ঘোষণা করেন। সেটা করেছিলেন 296 BC-তে। কেন 269 BC-তে কেন করলেন? 269 BC-তে কারণ এই যে বাকি যে সময়টা রয়েছে 273 থেকে 269 পর্যন্ত এই সময় কিন্তু সিংহাসন লড়াইয়ের মধ্যে কেটে গেছে। আমি যেটা বললাম যে প্রায় 99 জন ভাইকে হত্যা করেছিলেন তিনি। নেক্সট যেটা রয়েছে বলছে, তিনি 261 BC-তে কলিঙ্গ যুদ্ধ করেন। কলিঙ্গতে একটা যুদ্ধ হয়েছিল, কলিঙ্গে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে প্রচুর পরিমাণে সৈন্য মারা যায়, এবং সেখানে সেই ব্লাডশেড দেখার পরে কিন্তু অশোকা কী করলেন, যে তিনি যুদ্ধ থেকে বিরতি নিলেন, এবং তিনি বললেন যে শুধুমাত্র যুদ্ধ দ্বারা কিন্তু রাজ্য জয় করা যায় না, ভালোবাসার মধ্যে দিয়েও রাজ্য জয় করা যায়, এবং তিনি সেই পথে অবলম্বন করলেন। ভালোবাসা এবং ধর্মের মাধ্যমে রাজ্য জয় করতে শুরু করলেন। নেক্সট যেটা বলেছে দেখো, মিসেলিনিয়াস যদি বলি, এখানে যে কি বলছে, শেষ মৌর্য শাসক কে ছিলেন? শেষ মৌর্য শাসক ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, এবং তাকে বৃহদ্রথ। শেষ মৌর্য শাসক ছিলেন বৃহদ্রথ, এবং তাকে হত্যা করেছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর কি বলছে, মৌর্য সাম্রাজ্য প্রায় 137 বছর শাসন করেছিলেন। কত বছর? 137 বছর শাসন করেছিলেন। আর যেটা বলছে, যখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের কারণ হিসেবে ঐতিহাসিক এক এক রকম মতবাদ করেন। কেউ বলে যে কেন্দ্রশাসিত শাসন ব্যবস্থা ছিল, ব্রাহ্মণদের উপর ক্ষোভ ছিল, মৌর্য সাম্রাজ্যের বিভাজন ছিল, দুর্বল উত্তরাধিকারী ছিল। তো এরকম ভেরিয়াস কাইন্ডস অফ মতামত রয়েছে, বিভিন্ন হিস্টোরিয়ানের বিভিন্ন রকমের মতামত রয়েছে, এবং
তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট যেগুলো বললাম যে কেন্দ্রশাসিত অঞ্চল, ব্রাহ্মণদের ক্ষোভ, মৌর্য সাম্রাজ্যের বিভাজন, দুর্বল উত্তরাধিকারী, এসব ছিল কিছু ইম্পর্টেন্ট কারণ। নেক্সট যেটা বলেছে দেখো, নেক্সট কি বলেছে দেখো, শাসন ব্যবস্থা। এখানে শাসন ব্যবস্থা কেমন ছিল দেখো। এখানে শাসন ব্যবস্থার কথা যদি আমরা বলি তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমরা আগেই দেখলাম কি ছিল, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রের মধ্যে কে ছিলেন, সম্রাট ছিলেন। এবং আমাদের এখন যেরকম হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কেমন হয়, প্রথমে আমাদের সেন্টারে কে রয়েছে, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কিছু মন্ত্রী রয়েছে, প্রাইম মিনিস্টার কিছু মন্ত্রী রয়েছে। এবং এই যে আমাদের দেশ অনেকগুলো কিসের রাজ্যে বিভক্ত, এবং আমাদের দেশের প্রধান হলেন কি, প্রাইম মিনিস্টার। এবং প্রত্যেকটা রাজ্যের প্রধান যদি বলা হয়, প্রত্যেকটা রাজ্যের প্রধান ছিলেন কি, সেখানকার চিফ মিনিস্টার। অর্থাৎ সেইভাবে একটা বিরাট সাম্রাজ্য যখন চলতো, সাম্রাজ্য একটা বিরাট চলছে, মনে করো এটা একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে একজন থাকছেন কি, সম্রাট। এই সাম্রাজ্যের মধ্যে একজন কে থাকছেন, সম্রাট থাকছেন, যেরকম সম্রাট অশোক ছিলেন। এবং এই যে সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যের মধ্যে এরকম ছোট ছোট কি ছিল, ছোট ছোট রাজ্য ছিল। এই ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে, ছোট ছোট রাজ্যগুলোর রাজা কে, শাসকে ছিলেন রাজারা। ছোট ছোট রাজ্যের শাসকে ছিলেন রাজারা, অর্থাৎ এই রাজারা কিন্তু সম্রাটের কাছে জবাবদেহি, সম্রাটের কাছে জবাবদেহি। যার জন্য এই যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা কি ছিল, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। নেক্সট যেটা বলেছে দেখো, বলছে মন্ত্রী পরিষদে কে কে ছিলেন। মন্ত্রী পরিষদে ছিলেন রাজা ছিলেন, যিনি যুবরাজ ছিলেন, এবং পুরোহিত ছিলেন প্রধান পূজারী, এবং সেনাপতি ছিলেন সৈন্যবাহিনীর প্রধান। সেনাপতি ছিলেন সৈন্যবাহিনীর প্রধান। এছাড়াও অমাত্য নামেও এক ধরনের কর্মচারী ছিল। তারপরে ছিল গোপা। গোপা যারা রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা রয়েছে, মৌর্য সাম্রাজ্যে, সেটাকে দেখতেন কে, গোপারা। তো এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবে না, আর সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি এখানে, যে এই যে পার্টটা শেষ হলো, এরপরেই কিন্তু সাকসেসিভ পার্ট হিসেবে যে এমসিকিউগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো আমি নিয়ে আসবো পরের পার্টে। তো আশা করি তোমাদের ক্লাসটি খুব উপকারে লেগেছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের যে নোটিফিকেশন আইকনটা রয়েছে সেটাকে পেজ করে রাখবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।